উনি এক্সিলেন্ট চোর, হ্যাঁ, অত্যন্ত ভালো টাকা হাওয়ালাতে পাঠাতে পারেন, হ্যাঁ, এই ধরনের ওনার ওনার যেসব সার্টিফিকেটগুলো আছে বা উম, যেসব ডিগ্রি ফোর্জ করেছেন, যাই হোক, ওনার বাড়ির সামনেটা খালি। উনি উনিও ওনারও যাতায়াতের সুবিধা হবে, হ্যাঁ, থানা পুলিশ সেই ইডি ইসি সিবিআই, হ্যাঁ, সব অফিসেই তো তাকে এখন যাতায়াত করতে হবে। তো রাস্তা খালি থাকলে তারও যাতায়াতের সুবিধা হবে বলেই আমার মনে হয়। একদম একদম একদম, আমাদের পাড়া তো এরকম একজন ছিল যে সে ক্রিকেট খেলতে গিয়ে আউট হয়ে গেলেই ব্যাট বল নিয়ে বাড়ি চলে যেত। তো তো সে তো যাই হোক, তার জন্য তো আর খেলা থামতো না, অন্য ব্যাট বল এসে যেত। কিন্তু তার ওটাই শান্তি ছিল যে আমি খেলা বন্ধ করতে পেরেছিলাম সেই সময়ের জন্য। আমাদের অ্যাকচুয়াল গান যেটা প্র্যাকটিস করা উচিত সেটা হচ্ছে, বলো হরিবোল হরিবোল, ফেটে গেল কালিরামের ঢোল। তো সেই গানটা ওনারা যদি প্র্যাকটিস করে রাখতেন, আজকে কষ্টটা কম হতো। না, এটা এটা তো আর একদিনে এই 200 সিটে বিজেপি আসা, হ্যাঁ, এটা একদিনের ফল নয়। এটা লাস্ট 50 বছরের আউটকাম হিসেবে দেখতে হবে আমাদের প্রথম প্রথম কথা। কারণ সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই যে লাস্ট 3 মাসের যা যা ঘটনা ঘটেছে বাংলায়, সেটা হচ্ছে একটা টিপিং পয়েন্ট, যেটার পরে আর মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের অলরেডি সে হাঁটছিল এমন একটা রাস্তায় যেটাতে ফেরা যায় না, স্ট্রিট অফ নো রিটার্ন। তো সেইখান থেকে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন কারণ এটার পিছনে আছে, এবং সেটা আমরা সবাই বিভিন্ন জায়গায় আলোচনাও করেছি। এসআইআর থেকে শুরু করে ওনার স্বৈরাচারী অবস্থান, এবং মিসরুল, করাপশন, এবং ধর্মের রাজনীতি করা, মেরুকরণ তৈরি করে দেওয়া, মানুষকে কন্টিনিউয়াসলি উস্কানো যে 5 মিনিটে একটা সম্প্রদায় আরেকটা সম্প্রদায়কে শেষ করে দেবে। তো এবার সেইটার ফল এটা হচ্ছে গিয়ে, মানে কি বলে না, একদম লাস্ট বিন্দুতে এনে মানুষকে দাঁড় করিয়ে দেওয়ালে পিঠ ঠেকে গেছিল। কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে এই এই জিনিসটা তৈরি হচ্ছে আমাদের, একটু যদি ইতিহাসের দিকে তাকাই, আজকে মুসলিম ভোট কনসলিডেশন আর মুসলিম ভোট মানে মুসলিমদের অ্যাপিজমেন্ট, এইটা আজকে 80 বছর ধরে চলছে। 1946-এ যখন ডাইরেক্ট অ্যাকশন ডে হয়, যেখানে সোহরাবুদ্দিন গভর্নমেন্ট ডাইরেক্টলি ইনভলভ, যেখানে পাকিস্তান, মানে ইস্ট পাকিস্তান তৈরি হওয়ার যে প্রস্তাবের এগেনস্টে ভোটটা হয়েছিল, সেইখানে প্রথমবার আমরা দেখেছিলাম মুসলিম ভোট কীরমভাবে কনসলিডেট হয়ে একজোট হয়ে ভোট করেছে। এবং সেই ফর্মুলাটা তার থেকে মানে পর 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 গভর্নমেন্ট নিতে থেকেছে, সিপিএম, তৃণমূল, সবাই। সেইখানে দাঁড়িয়ে আজকে শ্যামাপ্রসাদ, তিনি একমাত্র লোক ছিলেন যে দাঁড়িয়ে বলেছিল যে হিন্দুরা নিজেদের দেশে মাইনরিটি হবে না, এবং সেই মাইনরিটি যাতে না হয় নিজের হোমল্যান্ডে, সেই জন্য তিনি জনসংঘের প্রতিষ্ঠা করেন। এবং এই পশ্চিমবঙ্গের যে বাংলাদেশ বা ইস্ট পাকিস্তান থেকে যে ওয়েস্ট বেঙ্গলটা আলাদা হলো, সেইটা হচ্ছে মূল কারণ। এবং ডাইরেক্ট অ্যাকশন ডেটা শুধু পলিটিক্যালি যেমন আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি লড়েছেন, দ্বিতীয় গোপাল মুখোপাধ্যায়, উনি সেটা অন দ্য স্ট্রিট সেই প্রতিরোধটা তৈরি করেছে। আমাদের দুটো জিনিসকেই ভুললে চলবে না। আজকে কি হয়েছে, এই দুটো জিনিসের ফলস্বরূপ আজকে বিজেপি আজকে শ্যামাপ্রসাদের আদর্শে চলে আজকে 80 বছর পরে সেই জায়গাটা অ্যাকচুয়ালি তৈরি করতে পারলো, যেখানে আমরা আমরা নিজেদের হোমল্যান্ডের আমরা রাজত্বটা পেলো, আমরা বলতে হিন্দুরা। আজকে লক্ষণ সেনের পরে 820 বছর পরে বাংলার মসনদে কোনো হিন্দু চিফ মিনিস্টার বা রাজা নয়, মানে চিফ মিনিস্টার হবে, হ্যাঁ। তো 800 বছর ধরে হিন্দুরা নিজেদের কোনো সিলেক্টেড গভর্নমেন্ট বা রুলার পায়নি। তো এইটাকে অনেক বড় একটা ঘটনা আজকে আমাদের এটা শুধু একটা সাধারণ অ্যাসেম্বলি ইলেকশন হিসেবে পশ্চিমবঙ্গের ইলেকশনটাকে দেখা উচিত না। বঙ্গের রাজা একজন আর কি স্বঘোষিত রাজা ছিলেন, তো তার বাড়িতে
এক কথায় মানে অভেদ দুর্গের যুবরাজ, হ্যাঁ হ্যাঁ, জানেন, হ্যাঁ বলো বলো। অভেদ দুর্গের মতন আর কি সেই শান্তিনিকেতনের চারপাশে এমনভাবে আর কি প্রায় পারিষদ মণ্ডলিত একটি পরিবেশ সৃষ্টি করে রাখা হয়েছিল। তবে আমরা দেখলাম কি যে মানে এক রাত্রের মধ্যেই পালা বদলের সঙ্গে সঙ্গেই গোটা পরিস্থিতির বদল হয়ে গেল, এবং সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির আশেপাশের যারা প্রতিবেশীরা রয়েছেন তারাও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন, এবং তারা বলছেন যে এতদিন পর নিশ্চিন্তে যাতায়াতটুকু করতে পারবো। তার কারণ এর আগে এতদিন পর্যন্ত অ্যাম্বুলেন্স থেকে শুরু করে যে কোনো জরুরি পরিষেবা বা জরুরি আপৎকালীন কোনো কিছু, সেক্ষেত্রেও সেটিকে বাধা দেওয়ার চেষ্টা করা হতো। এমনকি একাধিক বাসের রুট পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল, কারণ ওই রাস্তাটি দিয়ে হরিশ মুখার্জি রোড আর কি, ওই রাস্তা দিয়ে যাতায়াত করতো, যেহেতু সেখানে শান্তিনিকেতন অবস্থিত তার জন্য সেগুলো বন্ধ। তো এই বিষয়টাকে কিভাবে বিশ্লেষণ করবেন? রবীন্দ্রনাথের একটা কথা আছে যে যে অন্যকে, এক্স্যাক্টলি কোটেশনটা মনে পড়ছে না, বাট বেসিক কথাটা হচ্ছে যে কেউ যদি অন্যের জন্য দেয়াল তোলে, প্রিজন বানায়, সেই প্রিজনের ভেতরে সে নিজে আগে আটকে যায়। তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তাই হয়েছে, সে অন্যকে থেকে নিজেকে আলাদা করতে চেয়েছে। সে একটা সাধারণ এমপি, একটা জনপ্রতিনিধি, তার বাইরে তো তার কোনো পরিচিতি নেই। এছাড়া যা যা আছে সেগুলো আর নতুন করে বলে লাভ নেই। উনি এক্সিলেন্ট চোর, হ্যাঁ, অত্যন্ত ভালো টাকা হাওয়ালাতে পাঠাতে পারেন, হ্যাঁ, এই ধরনের ওনার যেসব সার্টিফিকেটগুলো আছে বা যেসব ডিগ্রি ফোর্জ করেছেন, যাই হোক, তো সেগুলোতে যাচ্ছি না। তো এই যে একটা জনপ্রতিনিধি হয়ে সে যে জনতার অসুবিধার কারণ হচ্ছে, সেটাতে তার লজ্জা হওয়া উচিত। এবং তার যে লজ্জা হয়নি তার কারণ হচ্ছে লজ্জার থেকে ভয় তার অনেক বেশি ছিল। কারণ সে যে কাজগুলো করে বেরিয়েছে, সেই শান্তিনিকেতনের বা তার বাড়িতে শুনেছি নাকি এসকেলেটর না লিফট লাগানো আছে, কী সব আছে, এলিভেটর আছে, হ্যাঁ। তো এনিওয়ে, তো সে যে অন্যায় কাজগুলো করেছে, সে যত বুঝেছে অন্যায় হচ্ছে, প্রতিটা মানুষ বুঝতে পারে কোনটা ন্যায় কোনটা অন্যায়, এবং তত সে তার সিকিউরিটি বাড়াতে থেকেছে। কারণ তার এত সিকিউরিটি, এবং সেই দেখে অন্যান্য ছোটোখাটো মানে নেতা মন্ত্রী তারাও বাড়ির সামনে এক গাদা করে সিকিউরিটি, রাস্তা বন্ধ করা, ব্যারিকেড করা। শুধু তো অভিষেক বন্দ্যোপাধ্যায় না, এই কালচারটা ওনারা চালু করেছে। এটা শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একা সিঙ্গেল আউট করলে হবে না, কারণ এটা দিয়ে সে এটা করে বাকিদেরকেও সেই পথে চালিত করেছে, এবং তার লজ্জা হওয়া উচিত। এবং যেটা বললাম যে লজ্জা হয়েছে, কিন্তু তার থেকে ভয় যেহেতু বেশি, সেই জন্য ও এটা করতে বাধ্য হয়েছে, এবং মানুষ আজকে স্বস্তির নিঃশ্বাস ফেলছে। ওনার বাড়ির সামনেটা খালি, ওনারও যাতায়াতের সুবিধা হবে। হ্যাঁ, থানা পুলিশ, সেই ইডি, সিবিআই, হ্যাঁ, সব অফিসেই তো তাকে এখন যাতায়াত করতে হবে। তো রাস্তা খালি থাকলে তারও যাতায়াতের সুবিধা হবে বলেই আমার মনে হয়। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাও ভুলে গেলে চলবে না। এতদিন পর্যন্ত কালীঘাটের যেই রাস্তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বরাবর মানে যেখানে থেকে এসেছেন আর কি, তার ঠিক সামনেটায় আর কি স্বয়ংক্রিয় একটি লোহার ব্যারিকেড মতো করা ছিল, কিন্তু লালবাজারের নির্দেশে সেই ব্যারিকেড বর্তমানে মানে আর কার্যকরী হবে না বলেই এটা জানানো হয়েছে, যে যতদিন পর্যন্ত উনি কার্যকরী মুখ্যমন্ত্রী হিসাবে আর একদিন হয়তো উনি আছেন, তো ততদিন সেটিকে রাখা হয়েছে, তারপরে সেটিকে খুলে নিয়ে চলে আসা হবে। এবং একই সঙ্গে দেখা যাচ্ছে যে এই টাফ সিকিউরিটি বা যাই বলি না কেন, তো বর্তমানে তার যে পরিস্থিতি, সেটা কি কোথাও না কোথাও মানে সাম্রাজ্য পতন, এবং সেই সাম্রাজ্যের স্বঘোষিত সম্রাজ্ঞী তার আর কি একই সঙ্গে সেই দড়ি ধরে মারোটান রাজা হবে খানের মতনই কি পরিস্থিতি? না, দেখুন, একজন চিফ মিনিস্টারের পার্সোনাল সিকিউরিটি দরকার,
বিশেষ করে যখন সে এত ক্রাইমের সাথে যুক্ত। হ্যাঁ, তো সেইটাকে আমি চাই না যে ওরকম পাবলিক তার নিজের হাতে জিনিসটাকে তুলে নিক, আইন শৃঙ্খলার অবস্থা অবনতি হোক। তো তার যতটা সিকিউরিটি সে ডিজার্ভ করে অ্যাজ অ্যান এক্স চিফ মিনিস্টার, সেটা তার পাওয়া উচিত। আম, তো ঠিক আছে, ওনার সাথে কোনো সমস্যা নেই, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিজার্ভ করে না। তো সেই জন্য তারটা ইমিডিয়েট তুলে নিয়েছে, আমি অত্যন্ত খুশি। আরও একটি প্রসঙ্গ এর মাঝখানে চলে আসছে, সেটা হচ্ছে যে ফলাফল ঘোষণা হওয়ার পর থেকেই আমরা দেখলাম যে কোনো রকমভাবেই মাননীয়া তার এই যে পরাজয় সেটিকে মানতে নারাজ। তিনি কখনো বলছেন যে তাকে লাথি মারা হয়েছে, তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার চেষ্টা করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর দ্বারা ভোট গণনা কেন্দ্র থেকে। আবার তিনি পরে প্রেস কনফারেন্সে বললেন যে আমি তো হেরে যাইনি, আমি কেন পদত্যাগ করব, আমি যাব না লোকভবনে, মানে রাজভবনের কথা উল্লেখ করেছেন, যেটি বর্তমানে লোকভবন। এবং তিনি বলেছেন যে আমি যদি জিততাম তাহলে শপথ নিতে যেতাম। কি ভেবেছো তোমরা যে আমি সেখানে, মানে নাম না উল্লেখ না করে বিজেপির কর্মকর্তাদের শীর্ষ নেতৃত্বকে তিনি কটূক্তি করেছেন এবং বলেছেন যে আমি কেন যাব, আমি তো যাব না। তো এই গোটা বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? মানে সেই ছোটবেলায় আমরা যেরকম আর কি খেলাতে হেরে গেলে খেলার বোর্ড উল্টে দিতাম, ঠিক সেরকমই কি মনে হচ্ছে না গোটা বিষয়টিকে? একদম একদম একদম, আমাদের পাড়া তো এরকম একজন ছিল যে সে ক্রিকেট খেলতে গিয়ে আউট হয়ে গেলেই ব্যাট বল নিয়ে বাড়ি চলে যেত। তো তো সে তো যাই হোক, তার জন্য তো আর খেলা থামতো না, অন্য ব্যাট বল এসে যেত। কিন্তু তার ওটাই শান্তি ছিল যে আমি খেলা বন্ধ করতে পেরেছিলাম সেই সময়ের জন্য। তো মমতা বন্দ্যোপাধ্যায়েরও সেই অবস্থা। তো দেখো, সেম জিনিস, মানে অন আ সিরিয়াস নোট, 2021 সালে ট্রাম্প যখন 2020 ইলেকশনটা হারে আমেরিকায়, 2021-এর 6 জানুয়ারি পুরো ক্যাপিটাল হিল ওয়াশিংটনে রায়াট শুরু হয়। সেখানে 2,500 লোক যত সিকিউরিটি ব্যারিয়ার আছে সেটা ভেঙে ঢুকে প্রচুর ক্ষয়ক্ষতি করেছে এবং যে বিশৃঙ্খলা তৈরি করেছে। তার মধ্যে 1,500 লোক সেই দিনকে অ্যারেস্টেড হয় আমেরিকায়, ট্রাম্পের সাপোর্টার। প্রায় 2,500 ট্রাম্পের সাপোর্টার সেদিনকে ক্যাপিটাল হিল ওয়াশিংটন ডিসিতে ঢুকে তাণ্ডব চালিয়েছে, প্রচুর ভাঙচুর করেছিল। তার মধ্যে 1,500 লোক সেদিনকেই অ্যারেস্টেড হয় এবং বহু লোক তার মধ্যে জেলে তো মানে 22 বছর অবধি তারা জেলে হাজতবাসের টার্ম পায়। ওকে, তো আমার এই প্রশ্নটা করে আপনি ভালো করেছেন, কারণ এই তৃণমূলের লোকের, মানে তৃণমূলের যারা কর্মী, যারা নিষ্ঠাবান কর্মী, যারা সত্যি ইমোশনালি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে অ্যাটাচড, তারা যেন এই মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উস্কানিতে আর এতে পা না দেয় এবং তারা নিজেদের বুদ্ধি বিবেচনা অ্যাপ্লাই করে দেখুন যে কি ক্ষতিটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছে এতদিন ধরে, এবং এই ভায়োলেন্সের সাথে যেন নিজেদের যুক্ত না করেন। এর পরে কিন্তু পরপর মমতা বন্দ্যোপাধ্যায় নেক্সট 2-4 দিন ধরে এটা করতে থাকবে। একবার প্রথম শুরু করেছে, হ্যাঁ, তিনি ভিকটিম কার্ড খেলবেন এবং বারবার যেরকম ট্রাম্প করতে চেয়েছিল যে আমরা হারতে পারি না ইলেকশন, মমতা বন্দ্যোপাধ্যায় এক্স্যাক্ট সেম কথা বলছে, আমরা হারতে পারি না। এরম বহু জায়গায় হয় যে বহু দেশে যেখানে সরকার চেঞ্জ হলে সেটাকে গ্রাহ্য করা হয় না। আমার যতদূর ধারণা, মানে যেটা ইরানেও হয়েছিল, হ্যাঁ, শাহকে সরিয়ে, তারপর ইরাকেও হয়েছে এবং বিভিন্ন মিডল ইস্টার্ন কান্ট্রিতে এটা হয়। এবং তার মধ্যে তো সেই মিডল ইস্টার্ন একটা কালচার আছে, সেই জন্য সে ভাবছে যে সে হচ্ছে ক্যালিফাত এখানে চালাচ্ছে, তো সেই খালিফাতের থেকে সে সরবে না। হ্যাঁ, তো সে আমাদের কি বলে না, উম্মেদি ডাইনেস্টির একজন কেউ, তা আমি কি করে খালিফাত থেকে সরবো। তো সেইটা এবার আমাদের খুব তৃণমূলের সাপোর্টারের কাছে আমার হাত জোর করে অনুরোধ যে তার এইসব উস্কানিতে পা দেবেন না।
একই সঙ্গে স্যার আরও একটি প্রসঙ্গ উঠে আসছে, সেটা হচ্ছে যে ডিজে বাজানো নিয়ে। তো এই 4 তারিখের পরে ডিজেও বাজবে এবং রবীন্দ্রসঙ্গীতও বাজবে, এরকম আর কি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন। এবং সে প্রসঙ্গে আপনি একটি কথা বলেছিলেন, যদি সেটা আরেকবার একটু স্মরণ করিয়ে দেন। এটা আমি লাইটার নোটে বলেছিলাম, বললাম যে তখন আমি মানে লাইটার নোটে বাট নোয়িং দ্য ফিউচার, হ্যাঁ সেটা বলেছিলাম যে ওনাদের অ্যাকচুয়াল গান যেটা প্র্যাকটিস করা উচিত সেটা হচ্ছে বলো হরিবোল হরিবোল ফেটে গেল কালিরামের ঢোল। তো সেই গানটা ওনারা যদি প্র্যাকটিস করে রাখতেন আজকে কষ্টটা কম হতো, কারণ এটা তাদের ভবিতব্য ছিল। তো এবং আহ, তো এটাই বলেছিলাম তখন, এবং সত্যি সেই দিনটা এলো এবং এত বিপুল সুনামির সাথে এলো যে এখন কি বলে না ওই তারা পিসি ভাইপো এখন ডিপ সমুদ্রে তাদের টেনে নিয়ে চলে গেছে। হুম। আহ, এছাড়াও অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও একটি কথা বলেছিলেন। তিনি তো বরাবরই সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিভিন্ন রকমের কুরুচিকর ভাষায় আক্রমণ করেছেন, এবং তিনি বলেছিলেন যে 4 তারিখের যদি মানে বাপকা বেটা হও তাহলে কলকাতাতে এসে দেখান, থেকে দেখান, জল্লাদ ইত্যাদি ইত্যাদি। তো 4 তারিখ তো অলরেডি হয়ে গিয়েছে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়েরই তো উল্টে আর কোনো দেখা পাওয়া যাচ্ছে না, কি বলবেন? দেখুন উনি একটা অত্যন্ত অসভ্য, আহ, কি বলবো, অশিক্ষিত, আহ, একটা, আমি যা মানে আর বিশেষণ খুঁজে পাচ্ছি না ওনার জন্য। কারণ ওনার কি অকাত, মানে হিন্দিতে যেটা অকাত, ওনার কি অকাত আছে একটা সিম্পল এমপি হয়ে তুমি হোম মিনিস্টার, প্রাইম মিনিস্টার থেকে আরম্ভ করে তুমি সবাইয়ের এগেনস্টে এই ধরনের কথাবার্তা বলছো? তোমার একটা মিনিমাম শিষ্টাচার নেই? তুমি কে হে যে তুমি এত স্পর্ধা? কে দিচ্ছে তোমায়? তুমি একটা আঞ্চলিক দলের, হ্যাঁ তুমি কি জেনারেল সেক্রেটারি নাকি? হ্যাঁ ছিলেন, হ্যাঁ যাই হোক জেনারেল সেক্রেটারি হোক আর যাই হোক, মানে ওরম জেনারেল সেক্রেটারি বিজেপিতে মানে কয়েকশো আছে। এরকম বিজেপিতে ওরম জেনারেল সেক্রেটারি কয়েকশো কেন, কয়েক হাজার হবে হয়তো। হ্যাঁ সে সেই বেসিসে প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রীকে এইরকম কুরুচিপূর্ণ কথাবার্তা বলছে। বাংলার মানুষ তো এই জন্য এদেরকে আর ভোট দেয়নি। এই বিপুল সংখ্যক আসনে এই জয়, বিজেপির জয়, এর অন্তর্নিহিত কি কোনো অর্থ রয়েছে, বা থাকলেও আপনি এটাকে কিভাবে বিশ্লেষণ করতে চান? হ্যাঁ, এটার অন্তর্নিহিত অর্থ আছে। আমি আমার যে নিজের ইউটিউব চ্যানেল আছে, কালকে একটা পডকাস্টে সেগুলো আরও ডিটেলসে বলেছি। বাট হাই লেভেলে মানে আমার চ্যানেল পিনাকি গঙ্গোপাধ্যায়ের ইউটিউব চ্যানেলে গিয়ে পেয়ে যাবে ডিটেলস, একটা পাওয়ার পয়েন্টও দিয়েছি এটার। বাট যেটা মূল বক্তব্য হচ্ছে যে এখানে অনেকগুলো জিনিস চেঞ্জ হয়ে গেছে। এখানে দুটো মিথ ব্রেক করেছে। একটা মানে আমি যেরমভাবে জিনিসটাকে দেখছি যে দ্য ন্যারেটিভ বিয়ন্ড নাম্বারস, নাম্বার তো একটা জিনিস কিন্তু ন্যারেটিভটা কি? তো সেখানে দেখা যাচ্ছে যে এই ম্যাথ অফ মুসলিমরা যে ডিসিশন নেবে, আহ, একটা কে সরকার তৈরি করবে, তার সেই যে ম্যাথটা, সেই যে ইকুয়েশনটা, সেটা এই ইলেকশনে ব্রেক হলো। ঠিক আছে? আহ, এবং আহ, এই যে ন্যারেটিভ যে বাংলা দিল্লির কাছে সারেন্ডার করা, আমরা পলিটিক্যাল কালচারাল সুপ্রিমেসি, এইগুলো, এইসব দেওয়ালগুলো যে আর্টিফিশিয়ালি তুলে রেখেছিল বাংলার মানুষের মনে, সেটাকে ব্রেক করে আজকে প্রকৃত অর্থে বাংলা ভারতের একটা অঙ্গরাজ্য হিসেবে প্রতিষ্ঠিত হলো। হ্যাঁ, লেফট আমল থেকে শুরু করে তৃণমূল আমলে এই যে কন্টিনিউয়াস একটা সেন্টার স্টেট একটা কনফ্লিক্ট, সেটার বাইরে আমরা বেরোতে পারলাম। আমাদের আম, এই যে পলিটিক্যাল গ্রামার বলে একটা কনসেপ্ট আছে, তো সেইটাকেও সেটা চেঞ্জ হয়েছে। আমাদের বাঙালিদের, বাঙালি হিন্দুদের বেসিক্যালি বোঝানো হয়েছে যে মানে তোমরা আর্ট কালচার, কবিতা,
রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, হ্যাঁ, আর স্বামী বিবেকানন্দ স্পিরিচুয়ালিটি দিয়ে, ঋষি অরবিন্দ, হ্যাঁ, তোমাদের বা খাওয়া, আমাদের বাঙালি খাওয়া বা খেলাধুলা, হ্যাঁ, এইটার মধ্যে একটা এন্টারটেনমেন্টের মধ্যে বাঙালি মাইন্ডসেটটাকে, হিন্দু মাইন্ডসেটটাকে ফাঁসিয়ে রেখেছিল। এটা খুব কনসিয়াসলি করা যে বাঙালি হিন্দুরা তারা এইসব এন্টারটেনমেন্টের মধ্যে থাকবে, আর মুসলমানরা তারা নিজেদের পলিটিক্যাল পাওয়ার তৈরি করতে থাকবে, তারা ক্রমশ সংখ্যায় বাড়বে, তারা ক্রমশ ল্যান্ড অ্যাকুইজিশন করতে থাকবে, এবং হিন্দুরা শুধু মাইনরিটি, নট ইন টার্মস অফ নাম্বারস, দে আর অলসো ইন মাইনরিটি। আজকে যদি সেই চেকিং করা হয়, দে আর অলসো ইন টার্মস অফ পার্সেন্টেজ অফ ল্যান্ড ওন ইন বেঙ্গল। তারা কত পার্সেন্ট ল্যান্ড ওন করে সেটা তাদের সংখ্যার থেকেও বেশি, কারণ এই বর্গা বা আমাদের ল্যান্ড রিফর্ম যেটা সিপিএম আমলে হয়েছিল, সেটার প্রাইমারি উদ্দেশ্যটাই ছিল এদেরকে ল্যান্ড রাইটস দেওয়ার, মুসলমানদের। এবং আজকে সেইটা বাড়তে বাড়তে তারা একটা মানে অদ্ভুত টিপিং পয়েন্টে চলে এসছে। এইটা আমরা ভাবি না, আমরা শুধু তাদের সংখ্যা দেখছি আর বাবরি মসজিদ দেখছি, এইসব দেখছি, কিন্তু এর পেছনের যে খেলাটা আছে সেটার ভেতরে আমরা ঢুকছি না। আমি আপনাদের মানে তোমাদের চ্যানেলের থ্রু দিয়ে আমি চাইবো যে মানুষ এটা নিয়ে ভাবুক। দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের এতদিন ছিল কি যে কালচার উইদাউট পাওয়ার, আমাদের কাছে পাওয়ার নেই, আমাদের ইকোনমিক পাওয়ার নেই, আমরা কালচার করে যাচ্ছি। তারা ওইদিকে ইকোনমিক পাওয়ার, পুরো ব্যবসাটাকে ক্যাপচার করে ফেলেছে। যে কোনো দোকান তুমি যাবে কলকাতায় বা আউটস্কার্টসে যেখানে হোক, সেখানে ব্যবসা। আমার পার্সোনালি কোনো আমি আবারও বলছি, পার্সোনালি আমি না মুসলিম বিদ্বেষী না অন্য কিছু, আমি এটাকে অত্যন্ত অ্যাজ আ পলিটিক্যাল অ্যানালিস্ট, অ্যাজ আ সোশ্যাল অ্যানালিস্ট আমি এই কথাগুলো বলছি, হ্যাঁ, অ্যাজ অ্যান অবজারভার। যে কারণ কি হয়, এটা একটা রেসের লড়াই, হ্যাঁ, রেস মানে একটা প্রজাতির, তার মমতা বন্দ্যোপাধ্যায় তো প্রজাতির কত ঠ্যাং বলেছিলেন, যাই হোক, সেই আমরা যে বাঙালি প্রজাতির যে আমাদের এটা নিজস্ব লড়াই, এই লড়াইটাকে আমরা বুঝতে পারছি না। আমরা যদি এটা না বুঝতে পারি, উইদিন 50 to 100 years বাঙালি হিন্দু উইল বি আ ভ্যানিশিং রেস। আজকে যেরকম লেপচারা হয়েছে, হ্যাঁ, এবং বিভিন্ন ট্রাইবালসরা হয়েছে, বাঙালি হিন্দু নিজেরাই বিলুপ্ত প্রজাতি হয়ে যাবে। তো সেই ব্যাপারটা যাতে না হয়, নিজেদের কালচারাল আইডেন্টিটি, ইকোনমিক আইডেন্টিটি যাতে আমরা ধরে রাখতে পারি, সেই জন্য এতগুলো কথা বলা। আমি কিন্তু কোনো পার্সোনাল হেট্রেড, পার্সোনাল দিয়ে নয়, আমার নিজস্ব প্রচুর মুসলমান বন্ধু আছে এবং খুব ভালো তাদের সাথে সম্পর্ক। দ্বিতীয় কথা, আমাদের কালচার উইদাউট পাওয়ার বললাম, ইন্টেলেক্ট উইদাউট এনফোর্সমেন্ট। আমরা সবাই ইন্টেলেকচুয়াল, হ্যাঁ, কিন্তু আমরা কোনো পলিসি এনফোর্স করতে পারি না, কোনো নতুন পলিসি নিয়ে আসতে পারি না। আমাদের লাস্ট 15 বছরে মমতা গভর্নমেন্টের পলিসি বলতে তোষণ নয় কি বলে ওটাকে, ভর্তুকি, আর না ভাতা, নয় তোষণ নয় ভাতা, মানে ভাতা দিয়েই তোষণ। তো এই পলিসি নিয়ে সে চলছে। তো এই যে আমরা ইন্টেলেকচুয়ালি কিছু নতুন আনতেই পারছি না ভারতের জন্য, হ্যাঁ, একাধজন লোক যারা ন্যাশনাল স্টেজে, যেমন সঞ্জীব সান্যালের মতন ভদ্রলোক, বা আমাদের কি বলে অশোক লাহিড়ির মতন ভদ্রলোক, তো ওনারা পার্সোনাল ক্যাপাসিটিতে কন্ট্রিবিউট করছে, কিন্তু অ্যাজ আ বাঙালি আমরা অ্যাজ আ রেস, মানে আমরা সেরকম কন্ট্রিবিউট করছি না। আমাদের যে ওয়েলফেয়ার হয়েছে, এই যে ভাতা দিয়েছে, এই ভাতার মধ্যে কোনো সম্মান নেই, হ্যাঁ, এই ভাতাটা মানে ভিক্ষে দেওয়ার মতন। আমি ভাতাটা কেন দিচ্ছি, হ্যাঁ, সে কেন ডিজার্ভ করে, এটাতে তার যে ডিগনিটিটা নষ্ট হচ্ছে, তার থেকে কর্মক্ষমতা ছিনিয়ে নিচ্ছে, হ্যাঁ, সেইটা যত ডিগনিফাইড না হলে, মানুষের আত্মসম্মানবোধ, এটা যখন আস্তে আস্তে মরতে থাকে না, সে তখন না কোনো ইকোনমিক কাজ করতে পারে, না কালচারাল কাজ করতে পারে, তার এই হীনমন্যতাতে সে ভোগে।
হ্যাঁ, এই ইনফিরিয়রিটি কমপ্লেক্সটা আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এই ভাতা আর এইসব ওয়েলফেয়ারের নামে, ঠিক আছে? তারপরে হচ্ছে বাঙালি প্রাইড, এই যে আমরা বাঙালি প্রাইড নিয়ে আমরা কথা বলি, বাঙালি অস্মিতা, হ্যাঁ আমরা বাঙালি, আমরা কত ভালো ছিলাম, আমাদের রবীন্দ্রনাথ, রামমোহন, বিবেকানন্দ, নেতাজি সব আমাদের, আমরা কত ভালো ছিলাম। কিন্তু সেই যুগ তো নেই। আমাদের এখন প্রবলেম হচ্ছে সিকিউরিটি, আমাদের ফিনান্সিয়াল সিকিউরিটি, মানে ইকোনমিক সিকিউরিটি, আমাদের পলিটিক্যাল সিকিউরিটি, আমাদের ডে টু ডে লাইফের জাস্টিস, আমাদের এডুকেশনের সিকিউরিটি, আমাদের মেডিকেল ট্রিটমেন্টের সিকিউরিটি, আমাদের কাছে এগুলো কোনোটা নেই। আমরা লাফাচ্ছি কবে রবীন্দ্রনাথ গান লিখেছেন, হ্যাঁ সেই গান আমরা গাইছি, সেটাতে কোনো সমস্যা নেই। আমি নিজে বিশাল রবীন্দ্রনাথ ভক্ত, আমার নিজের বই আছে রবীন্দ্রনাথের ওপর 10 বছর রিসার্চ করা বই। হ্যাঁ, তো সেটা কথা না, কথা হচ্ছে একটার বিকল্প আরেকটা নয়। রবীন্দ্রনাথকে আমি বা আমরা কালচার ধরে আমি ইকোনমি বা আমার কর্মক্ষমতাটা চলে যাবে, এইটা এইটা আমরা আমাদের মধ্যে না ঢুকিয়ে দেওয়া হয়েছে। ওইদিকে তুমি যদি দেখো, মুসলমানরা কিন্তু দিনরাত মাঠে খেটে যাচ্ছে, দিনরাত দোকান দোকান করে যাচ্ছে, আমরা সেখান থেকেই যাচ্ছি। আজকে তুমি যে কোনো বাজারে যাও, ম্যাক্সিমাম বাজারওয়ালা, সবজিওয়ালা, মাছওয়ালা সব মুসলমান। এটা তাদের ক্রেডিট আর আমাদের ডিসক্রেডিট। আমরা বসে আছি কখন এই 7th পে কমিশন বসবে, কখন আমি ডিএ পাবো, কখন আমার একটা ছেলে চাকরি পাবে, আর কখন আমার সেই চাকরিওয়ালা ছেলে একটা মেয়ে পেয়ে বিয়ে করবে। হ্যাঁ, কারণ বাজার দোকান করে, মানে দোকান বাজারে, মানে তার বাজার, কি বলে, ব্যবসা করলে তাকে তার বিয়ে হবে না। এই যে একটা অদ্ভুত একটা অ্যান্টি বিজনেস, অ্যান্টি এন্টারপ্রাইজ মাইন্ডসেট ঢুকে গেছে না আমাদের মধ্যে, সেটা কিন্তু রবীন্দ্রনাথের সময় ছিল না। রবীন্দ্রনাথের সময় তার নিজেরই দাদু দ্বারকানাথ ঠাকুর সবচেয়ে বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট ছিল ভারতের। জগৎ শেঠ আমাদের সেই সময়কার ব্যাংক অফ লন্ডনকে টাকা ধার দিত। তো সেইখানে আমরা এই জিনিসটা থেকে আমাদের বেরোতে হবে। আর এইটা হচ্ছে একটা, কি বলে না, পরিবর্তনের আসল রূপটা হবে এইটা। আচ্ছা, আর দীর্ঘায়ু না, মানে আর এটাকে বেশি না বাড়িয়ে আমি 2-3টে জিনিস জাস্ট টাচ আপ অন করে যেতে চাই, যে বাকিটা প্রেজেন্টেশনটা আছে অনলাইনে, কেউ সার্চ করলে পেয়ে যাবে। আহ, আমাদের এখন যেটা দরকার, হিন্দুর আইডেন্টিটিটা কী, মানে কে অ্যাকচুয়ালি এই বাঙালি কে, সেটা জানতে হবে। এ বাঙালি হচ্ছে যে বাঙালি প্লাস সে হিন্দু, হ্যাঁ এটা মাথায় ঢুকিয়ে নিতে হবে। সে ইন্টেলেকচুয়াল এবং সে তার পাস্টকে অ্যাকনলেজ করে, এবং তার পূর্ব, মানে এই বাংলার যে ইতিহাসটাকে সাথে সে ওয়াকিবহল। শুধু ইন্টেলেকচুয়ালি আমি একটা জায়গায় উঠলে হবে না, হ্যাঁ আমার সমস্যার সাথে তাকে যুক্ত হতে হবে। সে মডার্ন এবং সায়েন্টিফিক এবং ধার্মিক। এই ধর্মটাকে বাদ দিয়ে বাকিটা যখনই করতে গেছে যে কোনো সমাজ, সেটা একদম রসাতলে চলে গেছে। আর লাস্ট হচ্ছে যে এই ইলেকশনে কিছু শব্দ ছিল যেটা আমাদের ভোকাবুলারি, আমাদের ডিকশনারির বাইরে ছিল, যেটা আমরা বলতে ইতস্তত করতাম। এখন এটা আমরা বলতে পারছি এবং এটা আমাদের বলতে থাকতে হবে। যেসব শব্দ হচ্ছে হিন্দুত্ব, ইনফিল্ট্রেশন, ডেমোগ্রাফিক চেঞ্জ, শ্যামাপ্রসাদ, নোয়াখালী, ডাইরেক্ট অ্যাকশন ডে, আর হিন্দু ভিকটিমহুড, সেই শব্দগুলো আমাদেরকে রেগুলার ডিসকোর্সের মধ্যে আনতে হবে। আজকে কফি হাউসের আড্ডায় বসে কবিতা নিয়ে আলোচনা নয়, আজকে আমাদের সারভাইভাল নিয়ে আলোচনা করতে হবে। আর সেই আলোচনায় এই শব্দগুলো যেন থাকে। এইটা কোনো কমিউনাল ভোট হয়নি। এই যে লোকে বলছে না যে হিন্দু মেজরিটি কনসলিডেটেড ভোটিং, এটা কোনো কমিউনাল ভোট হয়নি, এটা একটা সিভিলাইজেশনাল ভোট হয়েছে। আমাদের যে পুরনো বৈদিক বলো বা আমাদের হিন্দুত্বের যে সিভিলাইজেশন, সেই সিভিলাইজেশনটাকে এস্টাবলিশ করার জন্য ভোটিংটা হয়েছে।